আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যালো স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আমরা গত ক্লাসে ড্রিম নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু লেসন 1টা আসলে আমরা শেষ করতে পারি নাই। আমরা জানি এটা একটা অনেক বড় লেসন, তাই না? মনে আছে গত ক্লাসের কথা? জি স্যার। ইউনিট 3 বইটা বের করব, ইউনিট 3টা বের করব। গত ক্লাসে আমাদের যেখানে শেষ হয়েছে তারপর থেকে আজকে আমরা পড়ার চেষ্টা করব, ঠিক আছে? আমিও তোমাদেরকে দেখাচ্ছি ইউনিট বইটা বের করে লেসন 3টা। যদিও এই ভার্সনে এখানে যে অনলাইন বই আছে এমসিকিউ, এটা পুরোনো ভার্সন, যার কারণে এখানে আসলে ইউনিট 3টা ওই জায়গায় নাই। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আশা করি সবার কাছে বই আছে। গত ক্লাস আমরা এইটুকু পেরেছিলাম, এই যে while others believe that the dream is essential to mental, emotional and physical well-being, তাই না? আমরা কেন স্বপ্ন দেখি? why do we dream? আজকে আমরা পড়বো এর পরের অংশ। এই তাজিদ আছে? তাজিদ, মিস্টার তাজিদ। আল আমিন, মিস্টার আল আমিন। জি স্যার। আল আমিন, আমি যে স্ক্রিন শেয়ার করেছি তুমি কি দেখতে পাচ্ছ এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তুমি কি ঢাকা থেকে ক্লাস করছো নাকি ঢাকার বাইরে? স্যার ঢাকার বাইরে থেকে। ওয়াইফাই নাকি মোবাইল ডাটা? স্যার মোবাইল ডাটা স্যার, গ্রামের বাড়ি তো স্যার ওয়াইফাই নাই। বোঝা যাচ্ছে পাখির পাখির শব্দ শোনা যাচ্ছে গ্রামের বাড়ি আছে। এরপর আমরা দেখি তাহলে এই অংশে। Next, let's learn more about some of the most prominent dream theories. এখন আমরা দেখব বিখ্যাত কতগুলো তত্ত্ব। এই তত্ত্বগুলো বিভিন্ন বিখ্যাত ব্যক্তি দিয়েছেন। কিসের উপরে দিয়েছেন? স্বপ্নের উপরে, ড্রিমের উপরে। Consistent with the psychoanalytic perspective, Sigmund Freud's theory of dreams suggests that dreams are a representation of unconscious desires, thoughts and motivations. সাইকোঅ্যানালিটিক এই শব্দের বাংলা হচ্ছে মনোবীক্ষণিক। মনোবীক্ষণিক সমস্যা বিভিন্ন দিককে চিন্তা করে সিগমুন্ড ফ্রয়েড স্বপ্নের যে তত্ত্ব উপস্থাপন করেছেন সেটা, অর্থাৎ ওনার মতে আসলে স্বপ্নটা কি? স্বপ্ন হচ্ছে এমন একটা অবস্থা যেটা আমরা অবচেতন মনে আমরা প্রত্যাশা করি, আমরা চিন্তা করি এবং আমরা যে কামনা করি সেটার উপস্থাপন হচ্ছে স্বপ্ন। আচ্ছা, তারপরে হচ্ছে according to Freud, people are driven by aggressive and sexual instincts that are repressed from conscious awareness. ফ্রয়েডের মতে মানুষ আগ্রাসী এবং তার যৌন প্রবৃত্তি দ্বারা পরিচালিত যে চিন্তাগুলোকে সে অবচেতন মনে বা চেতন মনে যেটাই হোক না কেন সে যেটাকে চাপিয়ে রাখে, দমিয়ে রাখে এবং এই দমার একটা ফলাফল সে স্বপ্নের মাধ্যমে পেয়ে থাকে। অর্থাৎ যেটা সে চাপিয়ে রাখে এটা বিভিন্ন আকৃতিতে বিভিন্ন উপায়ে সেটা স্বপ্নের আকারে আমাদের কাছে চলে আসে।
While these thoughts are not consciously expressed, they find their way into our awareness via dreams. এই যে সচেতন ভাবে যেহেতু এটা প্রকাশ করা যায় না, কিন্তু অবচেতন ভাবে আমাদের স্বপ্নের মাধ্যমে এগুলো প্রকাশ পেয়ে যায়। In his famous book, The Interpretation of Dreams, Freud wrote that the dreams are disguised fulfillments of repressed wishes. ওনার বিখ্যাত বই ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, এখানে উনি বলেছেন স্বপ্ন হচ্ছে অবদমিত ইচ্ছার একটা ছদ্মবেশী তৃপ্তি, অর্থাৎ যেটা আমি খুব কামনা করছি কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারছি না সচেতন ভাবে, কিন্তু অবচেতন ভাবে আমার সেটা প্রকাশ পেয়েছে, কোনো না কোনো ভাবে সেটা একটা প্রক্রিয়ায় প্রকাশ পেয়েছে। ওই প্রক্রিয়াটা হচ্ছে মানে স্বপ্নের প্রক্রিয়া। এরপর দেখো, ফ্রয়েডস থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন। ফ্রয়েডের যে তত্ত্ব সেটা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল যারা স্বপ্ন নিয়ে কাজ করেন ওনাদের মাঝে। Following his paths, many theorists came up with their own ideas about dreams. ওনার এই তত্ত্বের দেখা দেখি আরো বিভিন্ন ব্যক্তি যারা সাইকো অ্যানালিটিক্যাল এই ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন, ওনারাও বিভিন্ন রকমের তত্ত্ব দেওয়া শুরু করলেন। The following are just a few of them. নিচে যে তত্ত্বগুলো দেওয়া আছে এটা হচ্ছে ফ্রয়েডকে দেখে অন্যান্য ব্যক্তি যারা বিভিন্ন তত্ত্ব দিয়েছেন সেই তত্ত্বগুলোরই কিছু কিছু একটা ধারণা। এক নাম্বার বলেছে, some researchers suggest that dreams are a subjective interpretation of signals generated by the brain during sleep. কয়েকজন গবেষক বলছেন যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘুরে মস্তিষ্ক সৃষ্ট মনের যে কল্পনা, সেই কল্পনা রূপায়ণের একটা সংখ্যা। ড্রিমস আর নট মিনিংলেস। ওনারা বলছেন স্বপ্ন অর্থহীন নয়, অর্থাৎ স্বপ্নের অর্থ। Instead, during dreams, the cognitive elements in our brain produce new ideas. বরং আমরা যখন স্বপ্ন দেখি, এই দেখার সময়ে আমাদের মস্তিষ্কে কতগুলো অনুভূতি সৃষ্টি করে এবং অনুভূতি সৃষ্টি করে কতগুলো ধারণা তৈরি করে। One theory suggests that dreams are the result of our brains trying to interpret external stimuli during sleep. আর একটা তত্ত্ব বলছে যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘুরে আমাদের মস্তিষ্ক দ্বারা যে বাহ্যিক উদ্দীপকগুলো ব্যাখ্যা করার চেষ্টা করা, তার একটা ফলাফল। For example, the sound of the radio may be incorporated with the content of a dream. অর্থাৎ রেডিওতে যে শব্দ আমরা শুনি, সেই শব্দের একটা বিষয়বস্তু সেটা স্বপ্নের মধ্যে আমরা দেখতে পাই। মানে আমরা যেটা রেডিওতে এক ধরনের মিউজিক শুনেছি, সেটা স্বপ্নের মধ্যে আমরা হয়তো কোনো একটা স্বপ্নের মধ্যে তার একটা স্বপ্নের একটা জায়গায় এই সাউন্ডটা আমরা পেয়েছি। তার মানে আমাদের যে স্বাভাবিক জীবনযাপন, সচেতন অবস্থা, সেই সচেতন অবস্থার কোন একটা কন্টেন্ট আমাদের অবচেতন মনেও তার প্রভাব বিস্তার করতে পারে। এই ধারণার সমর্থক যারা, তারা এটা বলে। Another theory uses a computer metaphor to account for dreams. আর একটা তত্ত্ব স্বপ্নকে মূল্যায়ন করেছে যে কম্পিউটারের সাথে, এবং এটাকে কম্পিউটারের সাথে রূপক অর্থে তুলনা করা হয়েছে। According to this theory, dreams serve to clean up clutter from the mind. আর এই তত্ত্বের মধ্যে স্বপ্ন হচ্ছে যে ময়লা আবর্জনা, আমরা সারাদিনে যত চিন্তা করি তার মধ্যে যত ময়লা আবর্জনার জাতীয় যত চিন্তা আছে, এই সবগুলোকে সে কি করে রিসাইকেল বিনে পাঠিয়ে দেয়। কম্পিউটারের মধ্যে আছে না রিসাইকেল বিন? আছে। সেই কম্পিউটার যেমন ময়লা আবর্জনা গুলোকে আমরা পাঠিয়ে দিই, এরকমের স্বপ্ন হচ্ছে এরকম। কম্পিউটারের মেমোরি পরিষ্কার করার জন্য যেমন আমরা অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দিই, রিসাইকেল বিনে পাঠিয়ে দিই, পরিষ্কার করি, মনে করি আমাদের যে স্বাভাবিক সচেতন অবস্থার যে জীবনযাপনের যে বিভিন্ন চিন্তা ভাবনা, এই জিনিসগুলো অনেকগুলোই আছে যেগুলো কোনো মিনিং নাই, এই মিনিংলেস অংশগুলো স্বপ্নের মাধ্যমে আমরা দূর করে দিতে পারি। এটা বলছে আর একটা। Yet another model proposes that dreams function as a form of psychotherapy. In this theory, the dreamer is able to make connections between different thoughts and emotions in a safe environment. অন্য একটা তত্ত্বের মধ্যে বলছে যে স্বপ্নকে মনোচিকিৎসার একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করায় স্বপ্ন,
এবং এই তথ্য অনুসারে যিনি স্বপ্ন দেখেন, স্বপ্নদ্রষ্টা একটা নিশ্চিত ও নিরাপদ পরিবেশে তার ভাবনা এবং আবেগের মধ্যে এক ধরনের যোগসূত্র স্থাপন করে এবং যোগসূত্র স্থাপন করতে পারে। তো মোটামুটি এই ছিল স্বপ্ন সম্পর্কে কথাবার্তা। এখানে 4 নম্বর একটা বলেছে, দেখো, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড আইডেন্টিফাই দেয়ার পার্টস ইন স্পিচ এন্ড দেন মেক সেন্টেন্সেস উইথ দেম। এখানে যে শব্দগুলো দিয়েছে দেখি তোমরা সেটা পার্টস অফ স্পিচ বের করতে পারবে না, অর্থাৎ কোনটা নাউন, কোনটা প্রনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। জাস্ট বাক্য রচনা করার দরকার নাই, তোমরা এই শব্দগুলো সেন্টেন্সের বিভিন্ন জায়গায় যেভাবে ব্যবহার হয়েছে সে অনুযায়ী এই শব্দের পার্টস অফ স্পিচটা একটু বের করো, বের করে খাতায় লিখতে পারো, অথবা যাদের বই আছে বইতে সংক্ষেপে লিখতে পারো। যেমন যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এড ইজ এ, যদি নাউন হয় শুধু এন, ওইভাবে তোমরা লিখো। যদি শেষ হয় আমাকে বলবো। বা ইভালুয়েশন টেস্টের সিলেবাস পেয়েছো? মিস্টার কাব্য, ওমর ফারুক। জি স্যার। ইভালুয়েশন টেস্ট কবে হবে? ডেট দিয়েছে? স্যার 29 তারিখ স্যার, নভেম্বরের। স্যার এর পরের মাসে 29 তারিখ। নভেম্বরের 29 তারিখ জি স্যার। নাকি এই মাসের 20 তারিখ? না স্যার, না স্যার, 29 তারিখ এর পরের মাসে। শেষ হয়েছে? আল আমিন, No, sir. হাফিজ বিন হুসাইন, মিস্টার হাফিজ বিন হুসাইন। জি স্যার। শেষ হয়েছে? পার্টস অফ স্পিচ বের করেছো? না স্যার, করছি স্যার।
ওকে, আমরা শুরু করি তাহলে। প্রথমটা হচ্ছে এমপেরিক্যাল। এটা কি হবে, কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ। রাইট। স্যার অ্যাডজেক্টিভ। তারপর বি নাম্বারটা? অ্যাডজেক্টিভ। স্যার অ্যাডজেক্টিভ। রাইট। সি নাম্বার? অ্যাডজেক্টিভ। তারপরে ডি নাম্বার? এটাও অ্যাডজেক্টিভ স্যার। এটাও অ্যাডজেক্টিভ। দেন ই নাম্বার? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এফ নাম্বার? ভার্ব। এফ নাম্বার ইজ ভার্ব, রাইট। তারপরে জি নাম্বার? করি নাই স্যার। অ্যাডজেক্টিভ। এইচ নাম্বার? এইচ নাম্বার? নাউন। করি নাই। নাম্বার হচ্ছে নাউন। নাউন। মোটিভেশন ইজ নাউন। স্যার নাউন। Awareness is noun. Depressed is adjective. Cognitive is adjective. Stimuli is noun. Incorporate is verb. Clutter is verb. Psychotherapy is noun. ঠিক আছে? স্যার স্যার বলো। স্যার এইচ নাম্বারটা কি বললেন স্যার? এইচ নাম্বারটা পার্সপেক্টিভ, নাউন। জি স্যার। তো এখানে একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার ড্রিম নিয়ে। তো যদি পারো তোমরা ড্রিম নিয়ে, আমি সিলেবাসে তোমাদের প্যারাগ্রাফ দেওয়া আছে, সুতরাং ওটা দেখে যদি ড্রিম থাকে তো ড্রিম। স্যার পরীক্ষাটা কিভাবে হবে স্যার? সিলেবাসটা দেওয়া হয়েছে, তবে বর্তমানে এই প্যান্ডেমিক সিচুয়েশনে তো আমরা যেভাবে সবসময় নেই এভাবে তো নেওয়া যাবে বলে মনে হয় না। তারপরেও পরিস্থিতি কি হয় সেটা তো বলা যাচ্ছে না। তো আমরা তোমাদের মতো প্রস্তুতি নেবে, কারণ প্রস্তুতি যদি থাকে তাহলে যেভাবে নেওয়া হোক না কেন তাহলে সেটা আনসার করতে পারবে। হিসেবে আমরা নিচ্ছি, সেক্ষেত্রে যে পেসেজ গুলো আছে সেই পেসেজ গুলো ভালো করে পড়বা। এগুলো ভালো করে পড়লে তাহলে তুমি যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি আশা করে আনসার করতে পারবে। স্যার পরীক্ষা কিভাবে হবে? পরীক্ষা কিভাবে হবে এটা তো এখন বলা যাবে না, যখন পরীক্ষা হবে তার আগে জানা যাবে পরিস্থিতির উপর। স্যার শুনলাম স্যার 30টা এমসিকিউ দিবে স্যার। আমরা এই করোনাকালীন সময়ে এভাবে নিচ্ছি, বাকিটা প্রিন্সিপাল স্যারের সিদ্ধান্ত, পরিস্থিতি বিবেচনা করে। ঠিক আছে, সরকারি ভাবে যেটা হয় প্যারাগ্রাফটা তো অনেক শর্ট। প্যারাগ্রাফ প্যারাগ্রাফ বানাবে, বানিয়ে লিখবে। এখন তো ওকে, এখন আমরা চলে আসবো লেসন 2। লেসন 2 হচ্ছে ড্রিম পয়েম, অর্থাৎ স্বপ্ন নিয়ে। আবার প্রথম চ্যাপ্টারে দেখেছি স্বপ্ন কি, স্বপ্নের ডেফিনেশন, বিভিন্ন রকমের থিওরি এই স্বপ্ন নিয়ে। তো এখন আমরা যেটা দেখবো এই স্বপ্নের নিয়ে আবার কবিতাও আছে। এখন এই কবিতাগুলো আমরা একটু দেখবো কিভাবে। তো আপাতত আমরা আজকে হয়তো কবিতা পড়তে পারবো বলে মনে হয় না, চেষ্টা করব। তারপর কবিতা শুরু করার আগে আমরা দেখবো কবি পরিচিতি আছে এখানে, এবং যে কবিতা আছে সেই কবিতার মধ্যে কি বিষয়বস্তু নিয়ে বলা আছে এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদেরকে বলা যায়। তো আরাফাত জাহান রাফি, আরাফাত জাহান রাফি কে আছে? ইয়েস স্যার। আরাফাত জাহান রাফি পড়ো তো ইন্ট্রোডাকশনটা। তুমি এক লাইন বাংলা পড়বো আর ইংলিশ পড়বো, আমি এটা বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।
আরাফাত। जी sir, William Watt was the greatest romantic poet, considered poets, dreamers ড্রিমার্স। because they have the ability to turn our wish, our power, our thought into ইনটু এ a ডিড। deed, ডিড মানে হচ্ছে কর্ম, into a মানে deed. হচ্ছে কি কাজ। তো আমরা জানি রোমান্টিক কবি যারা রোমান্টিসিজম বা রোমান্টিক পোয়েট্রি ইংলিশ লিটারেচারে আমরা সবসময় রোমান্টিসিজম বলতে আসলে প্রেম ভালোবাসা যেরকম বোঝায়, সাহিত্যে কিন্তু রোমান্টিসিজম বলতে সবসময় এটাকে বোঝায় তা নয়। সাহিত্যে রোমান্টিসিজম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে রোমান্টিক পোয়েট্রির আগে যে যে সাহিত্যিক কর্ম ছিল সেটাকে বলা হয় ভিক্টোরিয়ান লিটারেচার। ভিক্টোরিয়ান লিটারেচার বা তারও আগে যে কাজগুলো হতো সেখানে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনে তারপরে কবিতা লেখা হতো, যেমন কবিতা বা গদ্য পদ্য যেটা লেখা হতো, অর্থাৎ এটা লেখা যাবে এটা লেখা যাবে না, এই নিয়মের বাইরে কিছু কোথাও যাওয়া যাবে না, এই রকমের কিছু নির্দিষ্ট নিয়ম ছিল বা এই বিষয়বস্তু ছাড়া কিছু লেখা যাবে না। কিন্তু রোমান্টিক কবিরা যখন আসলেন তখন তারা সেটাকে সেই রীতিটাকে ভেঙে দিলেন। অর্থাৎ রোমান্টিসিজম হচ্ছে অনেকটা রিভলিউশনারি, বিপ্লবের মতো। কেন বিপ্লবের মতো? তারা ওই নিয়মের মধ্যে নিজেদেরকে আটকে রাখেন নাই। তারা ভাবলেন যে আমরা যেটা চিন্তা করব আমরা সেটাই লিখবো, সেটা কবিতায় হোক, সেটা আমাদের উপন্যাসে হোক, সেটা নাটক হোক। এই জন্য এই কবিদের মধ্যে সবথেকে লিডিং পয়েন্ট যিনি, উনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অর্থাৎ ওনারা কোনো নির্দিষ্ট বিষয়বস্তু কেউ বলে দেবে, আগে থেকে এটা প্রচলন হয়ে আসছে এই জন্য এই বিষয়ে আমরা লিখবো, এরকম না। যেটা ইচ্ছা হয়েছে, মনের আকাঙ্ক্ষা যেখানে হয়েছে সেখানে তারা সেভাবে সেগুলো লেখার চেষ্টা করছে। এটা হচ্ছে রোমান্টিক পোয়েট্রি বা রোমান্টিসিজম সাহিত্যের মধ্যে তাদের একটা বিষয়বস্তু। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি একজন বিখ্যাত রোমান্টিক পয়েট। উনি বলছেন যে আসলে প্রত্যেক কবি একজন মানে স্বপ্নদ্রষ্টা যেরকম সেরকম, এবং প্রত্যেকে স্বপ্নদ্রষ্টা। তো কবি মানে হচ্ছে স্বপ্নদ্রষ্টা। কেন উনি স্বপ্নদ্রষ্টা? এখানে উনি স্বপ্নদ্রষ্টা এই জন্য যে কারণ কবি তার ভাবনাকে কাজে রূপান্তর করার সামর্থ্য রাখেন। অর্থাৎ উনি যেটা চিন্তা করেন সেটা উনি কবিতার ফরম্যাটে নিয়ে গিয়ে পাঠকের সামনে উপস্থাপন করেন। ওই যে কাজ, ওই কাজটাই হচ্ছে ওনার অ্যাক্টিভিটি, এটাকে বলা হচ্ছে ডিড। তো এই সম্পর্কিত আরো পরবর্তী লাইনটা পড়ো, আমরা জানবো আরো এই সম্পর্কে। Poets give voice to what we desire and strive hard to অ্যাচিভ, যা পাওয়ার They আমরা write about কামনা করি এবং কঠোর সংগ্রামের মধ্য দিয়ে আমরা যা অর্জন করি বা অর্জন করার জন্য যা করি সেটাকে কবিরা ভাষায় রূপান্তর করেন। তারপর They write about the dreams of lovers, men of action, patriots, প্যাট্রিয়ট, social reformers, প্যাট্রিয়টস, social reformers, workers, and just about anyone given to imagining a better tomorrow for themselves and for others. আচ্ছা, কবিরা কিভাবে স্বপ্ন দেখেন? তারা কবিতা লেখেন, তাদের বিভিন্ন বিষয়বস্তু কি? লাভার্স, ম্যান অফ অ্যাকশন যারা কাজের ব্যক্তি, দেশপ্রেমিক, সোশ্যাল রিফর্মার যারা সমাজ সংস্কারক, কর্মী ওয়ার্কার্স, এন্ড জাস্ট অ্যাবাউট এনিওয়ান গিভেন টু ইমাজিনিং আ বেটার টুমরো ফর দেমসেলভস এন্ড ফর আদার্স। এমন যে কোনো ব্যক্তি যারা নিজের জন্য এবং সকলের জন্য কাজ করার চিন্তা করেন, আগামীর ভালো হোক, পৃথিবীর মঙ্গল হোক, সমাজের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ কামনা করে যারা যেসব ব্যক্তি কাজ করেন সেসব ব্যক্তিদেরকে নিয়ে রোমান্টিক কবিরা কবিতা লিখেন। এরপরের অংশ অনেক বড়, অনেক মিস্টার অনেক 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 কি শুনতে পাচ্ছ? মিস্টার অনেক, আনান, আনান, আনান কে আছে? ভাইয়ান,
হাফিজ বিন জি হুসাইন। স্যার, স্যার আমার নেট প্রবলেম একটু, তাই তাই শুনতে মানে রিপ্লে যাচ্ছে, দেরি হচ্ছে। ওকে, হাফিজ বিন হুসাইন এর পরের অংশটা পড়ো। হাফিজ বিন হুসাইন। Yes, sir. In the previous lessons, we have learned about different aspects of dreams. আমাদের পূর্ববর্তী পাঠগুলোতে আমরা দেখেছি আসলে স্বপ্নের বিভিন্ন প্রসঙ্গ, বিভিন্ন দিক সম্পর্কে জেনেছি। In this lesson, we will read two poems written by two poets from two sides of the Atlantic. আটলান্টিক মহাসাগরের দুই পাশের দুইজন ব্যক্তি, দুইজন কবি, তাদের দুইজনের কবিতা আমরা আজকে এখন পড়ব। While D.H. Lawrence (1885–1930) was an English novelist, poet, and essayist. Langston Hughes (1902–1967) was an American poet, novelist, and playwright. এই দুইজন হচ্ছেন, একজন হচ্ছে D.H. লরেন্স, উনি ইংরেজ কবি, উপন্যাসিক, বিশেষ করে উনি উপন্যাসিক হিসেবে বেশ নামকরা, আলোচিত। উনি কবিও এবং প্রাবন্ধিক, এসেইস্ট মানে হচ্ছে প্রাবন্ধিক। আরেকজন হচ্ছে ল্যাংস্টন হিউজ, উনি একজন আমেরিকান কবি, উনি উপন্যাসিক এবং প্লেরাইট মানে হচ্ছে নাট্যকার। ড্রামাটিস্ট আর প্লেরাইট হচ্ছে একই কথা। হ্যাঁ, তারপর বলো। Hughes was also a leader of the Harlem Renaissance, which attempted to bring change in the lives of the black people in the lives of the black people in the 1920s. তো শেষের ব্যক্তি কবি যিনি আছেন লাংস্টন, Yes, sir. Of the black people in the 1920s. উনি বলেছেন উনি একজন রেনেসাঁ ধারারও কবি ছিলেন। 1920 সালে যে কৃষ্ণাঙ্গ লোকদের জীবনধারার প্রচেষ্টা চালানোর জন্য যে একটা মুভমেন্ট হয়েছিল, এটাকে বলা হয় হার্লেম রেনেসাঁ। তানভীর আলম, তুমি এখানে আবার দাগ দিচ্ছ কেন? তানভীর আলম, মুছে ফেলো। স্যার ভুলে হয়ে গেছে, সরি। তাহলে এই মুভমেন্টের উদ্দেশ্য ছিল যে যারা আমরা জানি যে বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলোতে বর্ণবাদ, কালার ডিসক্রিমিনেশন, এগুলো খুবই প্রচলিত এবং ওইখানে একটা বড় ইস্যু হচ্ছে এই বর্ণ প্রথা। তো এক সময় আমেরিকার 1920-এর দিকে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে, ওই সময়ে কালো মানুষের জীবনধারা পরিবর্তনের জন্য এক ধরনের আন্দোলন হয়, সেটাকে বলা হয় হার্লেম। রেনেসাঁ মানে হচ্ছে নবজাগরণ, রিবার্থ। এই মুভমেন্টের একজন বড় নেতা ছিলেন এই ল্যাংস্টন হিউজ। ঠিক আছে, এই দুজন কবির কবিতা আমরা দেখব আজকে। বলছে যে উইকিপিডিয়া থেকে এই দুজন ব্যক্তি সম্পর্কে আরো বিশেষ বিষয়বস্তু জানার জন্য, এবং তোমরা চাইলে উইকিপিডিয়াতে গিয়ে দেখতে পারো, এই দুজন কবি সম্পর্কে জানতে পারো, এবং কবিতার আরো বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা দেখতে পারি। প্রথম যে কবিতাটা আছে, এই কবিতাটার শিরোনাম হচ্ছে ড্রিমস বাই D.H. লরেন্স। D.H. লরেন্স, ডেভিড হার্বার্ট লরেন্স, আমার যতটুকু মনে করে এটা হচ্ছে নাম। তো কবিতাকে আসলে বাংলায় বা অন্য কোনো ভাষায় অনুবাদ করলে কবিতার মূল বিষয়বস্তু যেটা, সেটা 100% আসলে পাওয়া যায় না। যেমন বাংলা যদি আমরা চিন্তা করি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কোনো লেখাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করি বা এরকমের আছে, কিন্তু দেখবে বাংলায় পড়ে আমাদের ভেতরে যে অনুভূতি, আমাদের ভেতরে যে আবেগ, সেটা কিন্তু ইংরেজিতে সেটাকে প্রকাশ করা যায়। ঠিক একইভাবে ইংরেজি যত কবিতা আছে সেই কবিতাগুলোও একই রকম। এখানেও ইংরেজি একটা কবিতা যেটা মূলত ইংরেজিতে লেখা হয়েছে, সেই কবিতাকে যখন আমি অনুবাদ করে বাংলায় বলবো, তখন কিন্তু ওই অ্যাপিলটা থাকবে না। It will not give you the same impression or same appeal if I translate this poem from one language to another language.
তারপরও যেহেতু আমাদের এটা পাঠ্য, আমরা চেষ্টা করব মোটামুটি এটার একটা বিষয়বস্তু নিয়ে কথা বলার জন্য। তো দেখি এই প্রথম কবিতাটা কি বলেছে। প্রথম কবিতার এটা ড্রিমস। তো বলেছে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, সবাই স্বপ্ন দেখে কিন্তু সবাই সমানভাবে স্বপ্ন দেখে। অর্থাৎ কেউ স্বপ্ন বেশি দেখে, কেউ স্বপ্ন কম দেখে। কারো স্বপ্নের বিষয়বস্তু একজনের বিষয়বস্তু একটা, আরেকজনের বিষয়বস্তু আরেকটা, এরকম হতে পারে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের স্বপ্ন হতে পারে। Those who dream by night in the dusty recesses of their mind. Recess মানে হচ্ছে ছুটি, recess, ছুটি উচ্চারণটা হবে recess, dusty recess of their mind, wake in the morning to find that it was vanity. Vanity মানে হচ্ছে আত্মগর্ব, অহংকার করা, feeling proud. এখন যারা রাতের বেলায় নিষ্প্রাণ মনে কোনো স্বপ্ন দেখে, সকালবেলায় উঠে দেখে যে এত সুন্দর একটা স্বপ্ন দেখলাম, ঘুম ভেঙে যাওয়ার পরে মনে হলো হায় আমার স্বপ্নটা তো নষ্ট হয়ে গেল, যা দেখেছি স্বপ্ন দেখেছি, এটা তো বাস্তবতার সাথে কোনো মিল নাই। But the dreamers of the day are dangerous people. কিন্তু যারা দিনের বেলায় স্বপ্ন দেখে তারা কিন্তু বিপজ্জনক লোক, তারা ষড়যন্ত্রকারী, কারণ তারা সচেতন ভাবে চিন্তা করে কি করবে। For they dream their dreams with open eyes, কারণ তারা সজাগ দৃষ্টিতে স্বপ্ন দেখেন, and make them come true, এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করেন। ওকে, এরপরে দেখি আমরা, এরপরেও আরেকটা কবিতা, এরপরের কবিতাটা ড্রিমস বাই ল্যাংস্টন হিউজ। উনি কি বলছেন, হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো। Or if dreams die, যদি স্বপ্ন মরে যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, জীবন হচ্ছে একটা ভাঙা পাখির মতো, অর্থাৎ এমন একটা পাখি যে উঠতে পারবে না, দ্যাট ক্যান নট ফ্লাই, এটা উঠতে পারবে না। হোল্ড ফাস্ট ড্রিমস, স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো। ফর when dreams go, যখন স্বপ্ন চলে যাবে, লাইফ ইজ এ barren field, জীবন হবে একটা মরুভূমির মতো, ফ্রোজেন উইথ স্নো, বরফ কঠিন আছে, অর্থাৎ একটা বরফের মতো কঠিন শক্ত, এরকম হয়ে যাবে। অর্থাৎ দুইজন কবির মধ্যে এক ধরনের সাদৃশ্যহীনতা আমরা দেখতে পাই। কারণ একজন কবি ড্রিমের দুইটি জিনিস দেখিয়েছেন, যে স্বপ্ন দেখে মানুষ ভুলে যায়। সবচেয়ে ভয়াবহ হচ্ছে সেই ব্যক্তি যিনি দিনের বেলায় চিন্তা ভাবনা করে স্বপ্ন দেখে যে এটা আমি করবো, এটা আমি করবো, এবং সেটা বাস্তবায়নের জন্য কাজ করে। এটা কিন্তু খুবই ভয়াবহ। আরেকটা স্বপ্ন যেটা বলেছে যে ল্যাংস্টন হিউজ, ওনার মতে যে স্বপ্ন দেখা এটা থাকতে হবে, অর্থাৎ প্রত্যেক মানুষ যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমাদের স্বপ্ন দেখতে হবে, কারণ স্বপ্ন ছাড়া জীবন হচ্ছে মরুভূমির মতো। এই কবিতার মূল বিষয়বস্তু আমি তোমাদের আগামী ক্লাসে দেবো। আপাতত আজকে আমরা যে কোয়েশ্চেন আনসার গুলো আছে, আমরা এই কোয়েশ্চেন আনসার গুলো দেখবো। প্রথম তিনটা কোয়েশ্চেন আনসার তোমরা দেখো, এ বি সি, যেটুকু তোমরা বুঝতে পেরেছো চিন্তা কবিতা থেকে, এই তিনটা কোয়েশ্চেন আনসার তোমরা খাতায় লিখে পারো। এক নাম্বার হচ্ছে, what type of dreams is Lawrence referring in his poem? Why does he consider them dangerous? What is the meaning of dreaming with open eyes? বুঝতে পেরেছো? Have you understood? Mr. Al-Amin, Yes, sir. এই তিনটা প্রশ্নের উত্তর লেখো। Your answer will be brief, but it must be meaningful. As far as the question is concerned, your answer must satisfy the question, the teacher who will check your script.
শেষ হলে আমাকে বলবা। শেষ হয়েছে? আমাদের হাতে খুব বেশি সময় নাই, তোমাদের সাথে শেয়ার করি। What type of dream is Lawrence referring to in his poem? Actually, Lawrence is referring in his poem about two types of dreams. One is dreaming unconsciously, that we dream at night. Subconscious, sir. Subconsciously. Another, we dream And conscious. consciously. Why does he consider them dangerous? He considers them dangerous because dreamers who dream with their open eyes, they actually plan to do something and they are always ready to materialize their dream at any cost. Then number C, dreams with open eyes means dreaming consciously. And it is very dangerous because these people actually try to materialize their dream at any cost. ঠিক আছে, আমরা আগামী ক্লাসে মূল ভাব নিয়ে আলোচনা করব এবং বাকি প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব, তারপরে তো টুডেস ক্লাস এন্ডস হিয়ার। আজকের ক্লাস এখানে শেষ, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। জি স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।